ডিয়ার লার্নার, আমরা কোর্স 509 এর ব্লক 2 আলোচনা আজকে শুরু করছি। তো ব্লক 2 তে 3টা ইউনিট রয়েছে। প্রথম ইউনিট হচ্ছে ইতিহাস, তারপর রয়েছে ভূগোল, তারপর রয়েছে সামাজিক ও রাজনৈতিক জীবনের সমন্বয় সাধনকারী বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান। তো পরপর আমরা 3টে ইউনিট হয়ে আলোচনা করব। তো আজকে প্রথম দিনে আমরা ইউনিট 3 যেটা ইতিহাস, সেই বিষয়টাকে আলোচনা করছি। পরবর্তী দিনগুলোতে আপনি বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো পাবেন। তো চলুন শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয়। কোর্স 509 ব্লক 2 ইউনিট 3 ইতিহাস। পেজ নাম্বার 2তেই দেখতে পাচ্ছি ইতিহাসের অর্থ বলে কিছু জিনিস রয়েছে। আলেকজান্ডারের শিক্ষক এরিস্টটল। বাহ, নতুন একটা ইনফরমেশন না, যদিও প্রয়োজনীয় একটা ইনফরমেশন, যে আলেকজান্ডারের শিক্ষক এরিস্টটল। তারপর হচ্ছে যে ইংরেজি শব্দ হিস্টোরি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে গৃহীত, যার অর্থ হলো অন্বেষণ বা গবেষণা বা ব্যাখ্যাকরণ ও তত্ত্ব। তো বুঝেই নিচ্ছেন যে এগুলো কতটুকু প্রয়োজনীয় জিনিস, এগুলো থেকে এমসিকিউ হতেই পারে। পরবর্তীকালে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস ও থুসিডাইডিস এটিকে শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর নিচের অংশে গেলে দেখতে পাচ্ছি যে থুসিডাইডিস বৈজ্ঞানিক পন্থায় তার বিষয়টি গড়ে তুলেছিলেন। আচ্ছা, তো এখান থেকে যে ইনফরমেশন পেলাম সেখান থেকে কি প্রশ্ন হতে পারে একবার দেখে নিই। যে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে গৃহীত? তো অপশন এভাবে দিতে পারে যে আরবি শব্দ, গ্রিক শব্দ, সংস্কৃত শব্দ, কোনটি নয়। তো এমন যদি দেয় তাহলে হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে গৃহীত, সেটা হচ্ছে গ্রিক শব্দ থেকে গৃহীত। আর প্রশ্ন এমন ভাবে হতে পারে যে হিস্টোরি শব্দ কোন শব্দ থেকে গৃহীত বলে অপশনটা এমনভাবে দিতে পারে হিস্টোরিয়া, হিস্টোরিক, হিস্টোরাল, এমন কিছু দিয়ে দিতে পারে। এক্ষেত্রে যদি এমন ভাবে দেয় তাহলে আনসারটা হচ্ছে হিস্টোরিয়া। তো মুদ্রা কথা হচ্ছে আমাদের মনে রাখতে হবে হিস্টোরি শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে গৃহীত। তো গ্রিক শব্দ হিস্টোরিয়া শব্দের অর্থ কি? হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ, গবেষণা, ব্যাখ্যাকরণ বা এবং তত্ত্ব। হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস ছিলেন কি আবার? হেরোডোটাস ছিলেন বলে আচ্ছা হেরোডোটাস ছিলেন বলে একটা প্রশ্ন দিলাম যে হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস ছিলেন যে একজন ইতিহাসবিদ। হেরোডোটাস কে ছিলেন বলে যদি এভাবে দিয়ে দেয় একজন ইতিহাসবিদ, মনোবিজ্ঞানী, জীবন বিজ্ঞানী, এমনভাবে বিভিন্ন অপশন দিয়ে দিল, তাহলে কি হচ্ছে হেরোডোটাস ছিলেন একজন ইতিহাসবিদ। সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো তারপরের যেটা প্রশ্ন হচ্ছে ইতিহাসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কে দিয়েছিলেন? ইতিহাসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন কিন্তু থুসিডাইডিস। ইতিহাসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন থুসিডাইডিস। এগুলো কিন্তু মনে রাখতে হবে। নাম্বার 3 তে দেখতে পাচ্ছি থমাস কার্লাইল 1895 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের একজন বিখ্যাত ইতিহাসবিদ। ইতিহাস হলো মানুষের সমাজের বসবাসের কাহিনী, সেটা বলেছিলেন অধ্যাপক রেনিয়ার। অধ্যাপক ঘেজে 2007 সালে ভাষায় বা অধ্যাপক ঘেজে এর ভাষায় ইতিহাস হলো বৈজ্ঞানিক অধ্যয়ন এবং আমাদের অতীতের নথি। তারপরে দিল ইতিহাসের সংজ্ঞা। ইতিহাস কি? ইতিহাস হলো একটি বিজ্ঞান যা সামাজিক মানুষ হিসেবে মানুষের বিবর্তন, মন, শারীরিক কার্যকারিতা প্রসঙ্গে স্থান, দেশ ও সময় দ্বারা নির্ধারিত ঘটনা, মানুষের ব্যক্তিগত এবং সাধারণ যৌথ কার্যকলাপ ইত্যাদি সম্পর্কে তদন্ত এবং উপস্থাপন করা, সেটাই হচ্ছে ইতিহাস। তো ইতিহাস কি সেটা সংজ্ঞাটা আমরা পেয়ে যাচ্ছি। অধ্যাপক ঘেজের ভাষায় ইতিহাস হলো বৈজ্ঞানিক অধ্যয়ন এবং আমাদের অতীতের নথি, সেটাও বুঝলাম। অধ্যাপক রেনিয়ারের মতে ইতিহাস হলো মানুষের সমাজের বসবাসের কাহিনী, এই কথা উনি বলেছেন। আবার থমাস কার্লাইল কে ছিলেন? থমাস কার্লাইল ছিলেন ফরাসি বিপ্লবের একজন বিখ্যাত ইতিহাসবিদ। এই ইনফরমেশনগুলো আমরা পেলাম। তারপর নিচে রয়েছে যে প্রাচীন ভারতের জননায়কদের কীর্তি কাহিনী গল্পকথায় সংরক্ষিত করা হয়েছিল। এগুলো কিন্তু পয়েন্ট মনে রাখতেই হবে। এখান থেকে কি কি প্রশ্ন আছে আমরা একটু পরেই দেখে নিচ্ছি। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে থমাস কার্লাইল কে ছিলেন? থমাস কার্লাইল ছিলেন একজন ফরাসি ইতিহাসবিদ। সেটা এমন হতে পারে যে থমাস কার্লাইল ছিলেন বলে বিভিন্ন অপশন দিয়ে দিল, ফরাসি ইতিহাসবিদ, গ্রিক ইতিহাসবিদ, ভারতীয় ইতিহাসবিদ, কোনটি নয় এমন দিয়ে দিতে পারে, বা জার্মান ইতিহাসবিদ, বিভিন্ন অপশন দিতেই পারে। তো মনে রাখতে হবে যে থমাস কার্লাইল ছিলেন একজন ফরাসি ইতিহাসবিদ। ইতিহাস হলো মানুষের সমাজের বসবাসের কাহিনী কে বলেছিলেন? সেটা বলেছিলেন অধ্যাপক রেনিয়ার। প্রাচীন ভারতের জননায়কদের কীর্তি কাহিনী কিভাবে সংরক্ষিত করা হয়েছিল? সেটা হচ্ছে গল্পগাথায় সংরক্ষিত করা হয়েছিল। পেজ নাম্বার 4 এ রয়েছি। দেখতে পাচ্ছি যে ইংরেজি শিক্ষা ব্যবস্থায় ভারতের বিদ্যালয়ে বিষয় হিসেবে ইতিহাস বিষয়কে প্রথম পরিচিত করানো হয়। সেক্ষেত্রে সর্বপ্রথম ইতিহাস বইগুলি ইউরোপীয় পণ্ডিতগণ লিখেছিলেন।
পয়েন্টটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে দেখে নেই। যে পরেই দিয়েছে যে বন্ধনীর মধ্যে সত্য বা মিথ্যা লিখুন। প্রথম যেটা দিল ক নাম্বার, ইতিহাস শব্দ হিস্টোরি, ইংরেজি শব্দ হিস্টোরি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে গৃহীত হয়েছে। সেটা কি সঠিক না ভুল? সেটা সঠিক। 2 নম্বর, পেলেপেন্সিয়ান যুদ্ধের কার্যধারা হেরোডোটাস লিখেছিলেন। সেটা কিন্তু হেরোডোটাস লিখেননি, সেটা ভুল। 3 নম্বর, তুসিডাইডিসকে ইতিহাসের জনক হিসেবে জানা যায়। সেটা কি ঠিক? তুসিডাইডিসকে তো আমরা ইতিহাসের জনক হিসেবে জানিনি, সেটাও ভুল। 4 নম্বর যেটা দিল, প্রাচীন ভারতীয় জননায়কদের কীর্তিকাহিনী গল্পকাতায় সংরক্ষিত করা হয়েছে। সেটা কিন্তু সঠিক। 5 নম্বর যেটা, ইংরেজি শিক্ষা ব্যবস্থা ইতিহাসকে বিদ্যালয় স্তরের বিষয় হিসেবে পরিচিত করেছিল। সেটা কিন্তু সঠিক। এই যে উপরেই দেখতে পাচ্ছি, ইংরেজি শিক্ষা ব্যবস্থায় ভারতের বিদ্যালয়ে বিষয় হিসেবে ইতিহাস বিষয়কে প্রথম পরিচিত করানো হয়। সেটা কিন্তু সঠিক। তো বুঝতেই পারছেন যে পয়েন্টগুলো দাগ দেয় পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো মনে রাখতে হবে আমাদের। তো পরবর্তীতে যেটা দেখলাম প্রশ্ন হচ্ছে, এটা 5 মার্কের প্রশ্ন হতে পারে যে ইতিহাসের প্রকৃতি বর্ণনা করুন। তো ইতিহাসের প্রকৃতি বর্ণনা করুন প্রশ্নের উত্তর আপনি 4, 5 এবং 6 নম্বর পেজ জুড়ে পাবেন। 8টা পয়েন্ট রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে ইতিহাস মানুষের অধ্যয়ন করে, ইতিহাস বর্তমানকে ব্যাখ্যা করে। সেগুলো আমি ডিটেইল আলোচনা করছি না, পড়ে নিলেই বুঝে যাবেন, খুব সহজ ভাষায় লেখা আছে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনাগুলি হলো ধারাবাহিক এবং সুসংগত। 4 নম্বর, ইতিহাস হলো বর্তমান এবং পূর্বের মধ্যে বিরামহীন সংলাপ। 5 নম্বর, ইতিহাস হলো ভবিষ্যতের অনুমানের অভিপ্রায়ের সঙ্গে অতীতের ব্যাখ্যা। 6 নম্বর হলো ঐতিহাসিক শক্তিগুলি রৈখিক পাশাপাশি বৃত্তাকার। 7 নম্বর, ইতিহাসের জ্ঞান অসম্পূর্ণ। তারপর 8 নম্বর, ইতিহাস পরিবর্তনশীল। 09 ব্লক 2 এর পেজ নাম্বার 7 রয়েছে প্রাথমিক স্তরে ইতিহাসের পাঠ্যসূচি। তো 5ম শ্রেণী পর্যন্ত ইতিহাসকে পরিবেশ বিদ্যার অংশ হিসেবে পড়ানো হয়। মনে রাখতে হবে যে 5ম শ্রেণী পর্যন্ত ইতিহাসকে কোন বিষয়ের অংশ হিসেবে পড়ানো হয়, সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার অংশ হিসেবে পড়ানো হয়। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিশুরা ইতিহাসকে সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের একটি উপাদান হিসেবে পাঠ করে। শিক্ষার্থী যখন উত্তর বাল্যকাল এবং বয়ঃসন্ধি প্রাথমিক স্তরে প্রবেশ করে, তখন এই পর্যায়ে পেঁয়াজের উল্লিখিত মূর্ত সক্রিয়তার স্তরে প্রবেশ করে। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে এই সময়ে তারা যুক্তিপূর্ণ চিন্তনের প্রাথমিক স্তরে রূপান্তরকরণের মধ্যে মধ্যস্থতা স্থাপন করে। এই সময়ে তারা বিমূর্ত এবং বহুমাত্রিক চিন্তনে সক্ষম হয়ে উঠতে থাকে। তো এগুলো পরবর্তীতে যখন এমসিকিউ তৈরি করা হবে তখন এগুলো নিয়ে আমরা এমসিকিউ তৈরি করব, দেখে নিতে পারবেন। পরে যেটা দিল যে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ইতিহাসের পাঠ্যসূচি শিক্ষার্থীদের ভারতীয় সমাজ সম্পর্কে বিস্তৃত ধারণা প্রদান করে, যা তাদের দেশের গঠন এবং বিশ্ব ইতিহাসে তার ভূমিকা সম্পর্কে অবহিত করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এ প্রদত্ত 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত ইতিহাসের কোর্স শিরোনাম এবং উপশিরোনামগুলি নিম্নে প্রস্তাবিত হলো। অর্থাৎ সিবিএসই এর ক্লাস 6, 7, 8 এর ইতিহাসের সিলেবাস দিয়ে দিয়েছে এখানে। সেগুলো বুঝার জানার, সেগুলো শেখার মতো কিছু নেই, দেখে নেবেন, বুঝে নেবেন, মানে কোন ক্লাসে কি কি জিনিস থাকতে পারে, থাকা উচিত, সেগুলো দিয়ে দিয়েছে এখানে। সেগুলো আপনাদের কিন্তু শিখতে হবে না। তো সেগুলো রয়েছে পেজ নাম্বার 8 এবং পেজ নাম্বার 9-এ। তো আমরা দেখে নিলাম, এগুলো স্কিপ করছি, সেগুলোতে আলোচনা করার কিছু নেই। নাম্বার পেজেও রয়েছে 8ম শ্রেণীর ইতিহাসের সিলেবাসটা দিয়ে দিয়েছে চ্যাপ্টারগুলো দিয়ে, তো আমরা সেটাও স্কিপ করছি। যাচ্ছি 11 নাম্বার পেজে। 11 নাম্বার পেজে একটা প্রশ্ন হতে পারে 5 মার্কের, যে সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রমে ইতিহাসের গুরুত্ব আলোচনা করুন। তো প্রশ্নটা লিখে রাখবেন, সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রমে ইতিহাসের গুরুত্ব আলোচনা করুন। অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে, অথবা যে প্রশ্নটা হতে পারে সেটা এই যে ইতিহাস শিক্ষণ কিভাবে মানব সম্পর্ক এবং মানব সমাজ সম্পর্কে অধ্যয়নে সহায়তা করতে পারে। তো এখানে প্রশ্ন দুটো হতে পারে, একটা হচ্ছে গিয়ে যে সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রমে ইতিহাসের গুরুত্ব আলোচনা করুন, অথবা ইতিহাস শিক্ষণ কিভাবে মানব সম্পর্ক ও মানব সমাজ সম্পর্কে অধ্যয়নে সহায়তা করতে পারে। তো এই দুটো প্রশ্ন যদি হয় তাহলে আনসার কিন্তু এই নিচের থেকে শুরু হচ্ছে। পয়েন্ট দিয়ে দিয়েছে, আনসার দিলাম লিখে, পয়েন্ট প্রথমত, দ্বিতীয়ত এভাবে বলে দিয়েছে। 11 নাম্বার পেজে শুরু হয়েছে, দ্বিতীয়ত রয়েছে একটা পয়েন্ট, তৃতীয়ত রয়েছে পয়েন্ট, চতুর্থত রয়েছে, পঞ্চমত রয়েছে, এই 5টা পয়েন্ট। হ্যাঁ, 5টা পয়েন্ট রয়েছে। এই 5টা পয়েন্ট কিন্তু শিখতে হবে। তো সেগুলোর ভিতর আমি আলোচনা করছি না, আপনি পরে দেখে নেবেন, অবশ্যই বুঝে যাবেন। তো যাচ্ছি পরের পেজে 13 নাম্বার পেজে। 13 নাম্বার পেজে রয়েছে অতীত সম্পর্কে অনুধাবনের জন্য ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। তো পরের পেজে দেখি কি রয়েছে, সেখানে দেখার মতো বোঝার মতো কিছু পাইনি। 14-এ যেটা পেলাম হচ্ছে কোন সৌধের বয়স নির্ধারণের ক্ষেত্রে রেডিও কার্বন ডেটিং প্রযুক্তির ব্যবহার করা হয়।
বাহ, খুব সুন্দর একটা ইনফরমেশন, যেটা আমাদের মনে রাখতে হবে। তারপর রয়েছে প্রাপ্যতার ভিত্তিতে ইতিহাসের বিভিন্ন তত্ত্বসূত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন পুরাতাত্ত্বিক তত্ত্বসূত্র, সাহিত্য তত্ত্বসূত্র, মৌখিক রীতি রেওয়াজ ইত্যাদি। তো পুরাতাত্ত্বিক তত্ত্বসূত্রকে আবার 3 ধরনের তত্ত্বসূত্র রয়েছে। একটা হচ্ছে সৌধ অনুসন্ধান, মুদ্রা সংক্রান্ত তত্ত্ব, বিভিন্ন প্রকার লিপি। আর সাহিত্য তত্ত্বসূত্রকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: পবিত্র বা ধর্মীয় সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য, বিদেশি সাক্ষ্য প্রমাণ। তারপর রয়েছে মৌখিক প্রথা বা রীতি রেওয়াজ। তো কি পেলাম সেখান থেকে? পেলাম যে পুরাতন সৌধের বয়স নির্ধারণের ক্ষেত্রে কার্বন ডেটিং প্রযুক্তির ব্যবহার করা হয়। তারপর ইতিহাসের বিভিন্ন তত্ত্বসূত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন পুরাতাত্ত্বিক তত্ত্বসূত্র, সাহিত্য তত্ত্বসূত্র, মৌখিক রীতি রেওয়াজ। তারপর পুরাতাত্ত্বিক তত্ত্বসূত্রকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: সৌধ অনুসন্ধান, মুদ্রা সংক্রান্ত তত্ত্ব, বিভিন্ন প্রকার লিপি। সাহিত্য তত্ত্বসূত্রকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো মনে রাখতে হবে যে পুরাতাত্ত্বিক তত্ত্বসূত্রকে কয়টি ভাগে ভাগ করা যায় বা সাহিত্য তত্ত্বসূত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়। তো এক্ষেত্রে সাহিত্য তত্ত্বসূত্র 3টা ভাগ পেলাম: পবিত্র বা ধর্মীয় সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য, বিদেশি সাক্ষ্য প্রমাণ। তো ধর্মীয় সাহিত্যের মধ্যে কি কি রয়েছে? রয়েছে বেদ, মহাকাব্য, পুরাণ, বৌদ্ধ সাহিত্য, জৈন ধর্মীয় সাহিত্য ইত্যাদি। ধর্মনিরপেক্ষ সাহিত্যের মধ্যে কি কি রয়েছে? রয়েছে ব্যক্তিগত সাহিত্য, সরকারি সাহিত্য বা নাটক, উপন্যাস, কবিতা, ব্যাকরণ বই, জ্যোতির্বিজ্ঞানের বই, এইগুলি। বিদেশি সাক্ষ্য প্রমাণের মধ্যে রয়েছেন যেমন ফাহিয়েন, মেগাস্তিনিস প্রমুখ, এনাদের ভ্রমণ বৃত্তান্ত, দলিল, এইগুলো। তো সেগুলো একটু পড়ে বুঝে রাখলেই হবে। তো প্রশ্ন যেটা করা যায় এখান থেকে দেখুন যে কোন প্রাচীন সৌধের বয়স নির্ধারণের ক্ষেত্রে কি প্রযুক্তির ব্যবহার করা হয়, সেটা আনসার হচ্ছে রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি। তারপর হচ্ছে পুরাতাত্ত্বিক তত্ত্বসূত্র কত ধরনের হয়? তো পুরাতাত্ত্বিক তত্ত্বসূত্র কিন্তু 3 ধরনের হয়, আমরা দেখে নিয়েছি। মৌখিক প্রথা বা রীতি রেওয়াজের ভিত্তিতে কিন্তু স্থানীয় ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, যেমন টোডের কাহিনী, দ্বীপ বংশ, মহাবংশ, এইসব তত্ত্বসূত্র থেকে এগুলো পাওয়া যায়। তারপর রয়েছে প্রমাণের ভিত্তিতে বিভিন্ন প্রকার তত্ত্বসূত্র। তো প্রমাণের ভিত্তিতে ইতিহাসের যে তত্ত্বসূত্র সেগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক তত্ত্বসূত্র, একটা হচ্ছে গৌণ তত্ত্বসূত্র। তো প্রাথমিক তত্ত্বসূত্র, গৌণ তত্ত্বসূত্র পাবেন পেজ নাম্বার 15-এ। প্রাথমিক তত্ত্বসূত্র কি? সেটা হচ্ছে এই তত্ত্বসূত্রটি নির্মিত হয় যিনি সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বা প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন তার অভিজ্ঞতার উপর। বিচার ব্যবস্থা বা সংসদের কার্যধারার বিবরণী, আইন, চুক্তি, রাষ্ট্রের সরকারি পত্র, আত্মজীবনী এই বর্গের তত্ত্বসূত্রের অন্তর্গত। তারপর রয়েছে মাধ্যমিক বা গৌণ তত্ত্বসূত্র। এই ধরনের তত্ত্বসূত্র নির্মিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা যারা ঘটনাস্থল থেকে দূরে ছিলেন এবং কোনো প্রত্যক্ষদর্শী বয়ানের ভিত্তিতে নির্মাণ করেছেন। নির্দিষ্ট যুগের উপর লেখা বই, বিতর্ক সভা, সমকালীন দৈনিক কাগজ, কোন যুগের উপর নেওয়া বিশেষজ্ঞের সাক্ষাৎকার ইত্যাদি হচ্ছে গিয়ে গৌণ তত্ত্বসূত্র। তারপর আবার দেখুন যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির জন্য নির্দেশিকা। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির জন্য নির্দেশিকাকে দুটি ভাগে ভাগ করা যায়: বাহ্যিক এবং আভ্যন্তরীণ নির্দেশিকা। তো বাহ্যিক নির্দেশিকা কি, আভ্যন্তরীণ নির্দেশিকা কি? বাহ্যিক নির্দেশনা হচ্ছে প্রামাণিকতা এবং সত্যতা যাচাই করা, এবং আভ্যন্তরীণ নির্দেশিকা হচ্ছে ঐতিহাসিক নির্ভরযোগ্যতা যাচাই করা। এখানে অনেক কিন্তু তথ্য রয়েছে, যে মৌখিক রীতিজনিত তথ্য আমরা দেখলাম। প্রমাণের ভিত্তিতে বিভিন্ন প্রকার ঐতিহাসিক তত্ত্বসূত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায় জানলাম, যে একটা হচ্ছে প্রাথমিক তত্ত্বসূত্র আর হচ্ছে গৌণ তত্ত্বসূত্র। তো প্রাথমিক তত্ত্বসূত্র কি? যে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন সেটা। গৌণ তত্ত্বসূত্র কি? যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন না, অন্য কোথাও থেকে ডাটা কালেক্ট করেছেন, সেটা হচ্ছে গৌণ তত্ত্বসূত্র। তারপর দেখলাম যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির জন্য নির্দেশিকা। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির জন্য নির্দেশিকা আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা একটা হচ্ছে বাহ্যিক নির্দেশিকা, একটা হচ্ছে আভ্যন্তরীণ নির্দেশিকা। তো বাহ্যিক নির্দেশিকা কি? বাহ্যিক নির্দেশিকা হচ্ছে গিয়ে প্রামাণিকতা এবং সত্যতা যাচাই করা। আভ্যন্তরীণ নির্দেশিকা হচ্ছে ঐতিহাসিক নির্ভরযোগ্যতা যাচাই করা। তো সেই পয়েন্টগুলো কিন্তু ডিটেইল এখানে আলোচনা করা আছে, সেগুলো দেখে নেবেন। 16 রয়েছে ধারণা মানচিত্র। তো ধারণা মানচিত্র হলো এক প্রকার গ্রাফিক অর্গানাইজার যার দ্বারা শিক্ষার্থী তাদের লব্ধ জ্ঞানকে বিন্যস্ত বা উপস্থাপিত করতে পারে। তো কনসেপ্ট ম্যাপ কিন্তু আপনি কোর্স 504 এর ক্ষেত্রে পেয়েছিলেন নিশ্চয়ই, তো সেটা আপনাদের জানা আছে আগে থেকে। তারপরেও কনসেপ্ট ম্যাপ কিন্তু এখানে ইতিহাসের উপর কনসেপ্ট ম্যাপ দিয়েছি বিভিন্নভাবে, সেগুলো একটু দেখে নিচ্ছি। তো 17 নাম্বার পেজে একটা কনসেপ্ট ম্যাপ দিয়েছে, যে 1857 সালে মহাবিদ্রোহের কারণ নিয়ে যেটা কনসেপ্ট ম্যাপ তৈরি করলে দেখুন মহাবিদ্রোহের কারণে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছে, নবাব ও রাজার ক্ষমতা হারানো হয়েছে, কৃষক এবং সিপাহীরা একজোট হয়েছিল, সমাজ সংস্কারমূলক কিছু কাজ হয়েছে। তো নবাব এবং রাজার ক্ষমতা হারানো, কে কোন নবাব ক্ষমতা হারালেন? শেষ মুঘল সম্রাট ক্ষমতা হারালেন, বাহাদুর শাহ। তারপর হচ্ছে গিয়ে ঝাঁসির রানী ক্ষমতা হারালেন।
নানা সাহেব ক্ষমতা হারালেন, দেখুন যে দাগ দেয়া আছে যে নবাব এবং রাজার ক্ষমতা হারানো থেকে শেষ মুঘল সম্রাট এসে বাহাদুর শাহতে শেষ হয়েছে, ক্ষমতা হারিয়েছেন। তারপর ঝাঁসির রানী দেখে দিয়েছে, ক্ষমতা হারিয়েছেন, যদিও দাগটা একসাথে জয়েন করতে পারেনি। তারপর দেখুন যে নবাব এবং রাজার ক্ষমতা হারানো থেকে দাগটা চলে এসেছে নিচের দিকে যে নানা সাহেব ক্ষমতা হারালেন। তারপর আরেকটা দাগ গেল যে অবুধ ক্ষমতা হারিয়েছিলেন, হ্যাঁ অবুধ ক্ষমতা হারিয়েছেন। তারপর 1857 সালের মহাবিদ্রোহের কারণ সম্বন্ধে কৃষক এবং সিপাহীতে যে দাগটা এসছে সেটা নিচের দিকে গিয়ে সেটা পরের পেজে কন্টিনিউ হয়েছে, যাই হোক পরের পেজে আমরা দেখবো। তারপর সমাজ সংস্কারটা কোথায় এসছে, সমাজ সংস্কারটা এসছে ওইখানে যে অসন্তোষের কারণ। সমাজ সংস্কারে অসন্তোষের কারণে কি হয়েছে, খারাপ বেতন এবং ভাতা পরিষেবা হয়েছে, উচ্চ বার এবং অনমনীয় রাজস্ব আদায় পদ্ধতি, সেগুলো হচ্ছে অসন্তোষের কারণ। তো মহাবিদ্রোহের সমাজ সংস্কারমূলক কি জিনিস হয়েছিল, সমাজ সংস্কারমূলক যে কাজগুলো হয়েছিল তাতে অসন্তোষ বৃদ্ধি পেয়েছিল। অসন্তোষের কারণ কি ছিল, অসন্তোষের কারণ ছিল খারাপ বেতন এবং ভাতা এবং পরিষেবা, উচ্চ বার এবং অনমনীয় রাজস্ব আদায় পদ্ধতি, এগুলো অসন্তোষের কারণ। এই অসন্তোষের কারণের ফলস্বরূপ কি হয়েছিল, এই অসন্তোষের কারণের ফলস্বরূপ বিপ্লব হয়েছিল, বিপ্লবটা নিচে কন্টিনিউ হয়েছে। আর উপরে যেগুলো দেখলাম যে নবাব এবং রাজার ক্ষমতা হারানো, এক্ষেত্রে বাহাদুর শাহ ক্ষমতা হারিয়েছেন, মৃত্যুর পর পরিবার লালকেল্লা থেকে স্থানান্তরিত হয়েছে যার কারণে। রানী ক্ষমতা হারিয়েছেন, তিনি চেয়েছিলেন কোম্পানি তার দত্তক পুত্রকে স্বীকৃতি দেয়। নানা সাহেব ক্ষমতা হারিয়েছিলেন, তার পিতার উত্তর বেতন যেন তাকে দেওয়া হয় সেই ব্যাপারে উনি চেয়েছিলেন, যার কারণে ক্ষমতা হারতে হয়েছে। অভূত কি করেছেন, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় যেন, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় সেইগুলো চেয়েছিলেন। তো এই যে কনসেপ্ট ম্যাপ, একটা থেকে আরেকটা ধারণার যে আমরা রিলেশন তৈরি করতে পারছি, সেগুলো হচ্ছে কনসেপ্ট ম্যাপ। পেজ যেটা আমরা আগের পেজ থেকে কন্টিনিউ করে এসেছি, 18 নম্বর পেজে রয়েছে যে কৃষক এবং সিপাহীদের যে বিদ্রোহ করা হয়েছিল, শেষ অঞ্চল অধিগ্রহণ 1856 সালে, কৃষক এবং সিপাহীদের শেষ অঞ্চল অধিগ্রহণ 1856 সালে করা হয়েছিল। সেক্ষেত্রে তার ফলস্বরূপ কি হয়েছে, তার ফলস্বরূপ ভারতীয় সমাজ যেমনটা মনে করা হতো, এক্ষেত্রে সতীদাহ প্রথা রোধ হয়েছে, বিধবা বিবাহ হয়েছে, বা ইংরেজি ভাষার সক্রিয় প্রচার হয়েছে, ধর্মান্তরণের জন্য অনেক কিছু করা হয়েছে, সেগুলো কনসেপ্ট ম্যাপ, একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। তারপর ভারতীয় সমাজ যেমনটা মনে করা হতো, যে ভয়ের কারণে অসন্তোষ সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে যদি যুদ্ধ করতে গিয়ে সামুদ্রিক সীমা লঙ্ঘিত হয়, এইসব ব্যাপার যদি খুব সুন্দরভাবে কনসেপ্ট ম্যাপটা দিতে পারেনি এইখানে। তারপরে কনসেপ্ট ম্যাপ মানে হচ্ছে একটা ধারণার সাথে অন্য ধারণার একটা সম্পর্ক তৈরি করা, সেই ব্যাপারটি হচ্ছে কনসেপ্ট ম্যাপ। 1857 সালের সিপাহী বিদ্রোহের উপর একটা কনসেপ্ট ম্যাপ দিয়েছে। তো আমরা কনসেপ্ট ম্যাপের একটা অংশ ধরি যে 1857 সালের মে মাসে গণবিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ। তো সিপাহী কেন বিদ্রোহ হয়েছিল, সিপাহীরা কাজ করতে অরাজি হয়েছিল। তো এক্ষেত্রে কি হয়েছিল, আর্মিতে নতুন কার্তুজের ব্যবহার করার কারণে সিপাহীরা কাজ করতে অরাজি হয়েছিল। তো আর্মিতে নতুন কার্তুজের ব্যবহার করার ক্ষেত্রে কি সন্দেহের কারণ কি ছিল, সন্দেহের কারণ ছিল যে গরু এবং শুকরের চর্বি মিশ্রিত প্রকল্প নেওয়া হয়েছিল। সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে তখনকার দিনে ইংরেজরা কি করেছিল, হিন্দু এবং মুসলমান যারা সিপাহী কাজ করতো তাদেরকে কার্তুজ ব্যবহার করা হতো, বন্দুকে যে কার্টিজ ব্যবহার করা হতো, সেক্ষেত্রে কি করেছিল, গরু এবং শুকরের মাংস ব্যবহার করেছিল। হিন্দুদের দিয়ে দিল গরুর মাংস, যেটা মুখ দিয়ে টেনে ছিল তারপর বন্দুকে ঢুকাতে হতো। মুসলমানদের ক্ষেত্রে দিয়ে দিয়েছিল শুকরের মাংস দিয়ে কার্তুজ তৈরি করে, যেটা মুখ দিয়ে টেনে ছিঁড়ে তারপর বন্দুকে ঢুকানো হতো। এক্ষেত্রে কিন্তু ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছিল, তাদের ধর্ম যাতে ঠিক না থাকে সেজন্য ওরা আন্দোলন করেছিল। তো এই বিষয়ে জানা আছে সবার। তো সরকারি অফিসারদের অমান্য করার জন্য কি করা হয়েছিল, এক্ষেত্রে 85 জন সিপাহীকে 10 বছরের কারাদণ্ড এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। প্রতিক্রিয়া স্বরূপ কি হয়েছিল, প্রতিক্রিয়া স্বরূপ সৈনিকরা জেল অভিযান করে এবং বন্দীদের মুক্তি করে। এক্ষেত্রে রানী লক্ষ্মীবাঈ 1858 যুদ্ধে পরাজিত এবং নিহত হন। তো এই যে বিভিন্ন ঘটনা রয়েছে, বিভিন্ন ঘটনা একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করে দেখিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে কনসেপ্ট ম্যাপ। তেমন যে শিক্ষার্থীর কনসেপ্ট ম্যাপের মাধ্যমে বিভিন্ন ধারণা দেওয়া যায়, একটার সাথে একটার কি কি যুগসূত্র রয়েছে সেভাবে দেখানো যায়, তাহলে কিন্তু এটা মনে রাখতে পারবে ওরা। তো এটাই করা দরকার, এটাই করা উচিত। 19 নম্বর পেজে কনসেপ্ট ম্যাপ, 18-17 নম্বর পেজেও কনসেপ্ট ম্যাপ। যদিও সেই কনসেপ্ট ম্যাপটা খুব বেশি সুন্দর করে দিতে পারেনি আমি যদি নিজেরা চেষ্টা করি সুন্দর ছোট ছোট বিষয় নিয়ে, শিশুদেরকে ছোট বিষয় নিয়ে সুন্দরভাবে কনসেপ্ট ম্যাপ তৈরি করে দেখাতে পারি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, শেষ অংশে চলে এসেছি। ইতিহাস হলো মানুষের সম্পর্কে অধ্যয়ন। এটি মূলত আলোচনা করে বিভিন্ন যুগ মানুষের প্রচেষ্টা এবং পারদর্শিতা নিয়ে। তারপর হচ্ছে কি কার্বন ডেটিং, রেডিও কার্বন ডেটিং এর দ্বারা প্রাচীন শহুদের বয়স নির্ণয় করা হয়। গঠন কাঠামো, শিলালিপি, পুরানো লোককথার গল্প, শিলাখণ্ডে প্রাচীন স্মৃতিলেখ, দেওয়াল চিত্র, গুহার প্রাপ্ত শিলাখণ্ড ইত্যাদি, এই সকল তথ্যসূত্র থেকে ইতিহাসবিদগণ অতীতকে জানার চেষ্টা করেন।
এরই সাথে কোর্স 509 ব্লক 2 এর ইউনিট 1 বা মেইন হিসেবে ধরলে ইউনিট 3 3 নম্বর ইউনিটটা শেষ করে নিয়েছি। পরবর্তীতে পরের ইউনিট যেটা ভূগোল বিষয় সেটা নিয়ে নেক্সট ডেতে আমরা ডিসকাশন করব। ততক্ষণ কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। মার্ক থাকছে, তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে 30টা কোয়েশ্চেন হচ্ছে